গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। আচ্ছা, তোমাদের কত নাম্বার ক্লাস? 40। আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম ষষ্ঠ অধ্যায়ে অবরোহ অনুমানের আবর্তন। ঠিক আছে, আমরা আবর্তন একেবারে শেষ করেছি। আমি ফ্যালাসিটা একটু রিপিট করছি। তোমাদের আমি হোমওয়ার্ক দিয়েছিলাম ফ্যালাসি 144 পেজ থেকে 152। এখানে এই পেজগুলোতে তোমাকে এই বাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি এবং ও বাক্যের আবর্তনজনিত অনুপপত্তি দেওয়া আছে। আমরা একটু স্মরণ করে নেই এই বাক্যের আবর্তনজনিত অনুপপত্তিগুলো কেন হয়। আমরা জানি এই বাক্যের সরল আবর্তনটা হচ্ছে অবৈধ। কেন না, এর থেকে যদি এতে আসে আমার আবর্তনের 4 নাম্বার নিয়ম লঙ্ঘিত হচ্ছে। কিভাবে হচ্ছে? এই বাক্যের বিধেয় পদটা হচ্ছে অব্যাপ্য। এদিকে একটু তাকিয়ে নেবে, এই বাক্যের উদ্দেশ্য বাক্য, বিধেয় অব্যাপ্য। এখন আবর্তন করতে গেলে আমরা জানি এটা উল্টিয়ে যায়। এখন যখন উল্টিয়ে যায়, আমি যদি এর থেকে এতে আসি তাহলে কি হচ্ছে? এই বিধটা চলে আসে উদ্দেশ্যটা চলে যায় বিধতে। তাহলে এই বাক্যের তো উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। যখন এই অব্যাপ্যটা এখানে চলে আসে, এটা ব্যাপ্য হয়ে যায়। ঠিক আছে, আমরা আবর্তনের 4 নাম্বার নিয়মে পড়েছি, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। সুতরাং এর থেকে এখানে অনুপপত্তি ঘটে। কি অনুপপত্তি? এই বাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে তোমাকে অবশ্যই সরল আবর্তনজনিত কথাটা লিখতে হবে, এই কারণে বইতে দেখবে পুরো ব্যাখ্যা দেওয়া আছে। যখন দুইটা অর্থাৎ আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত সমান হয়, অর্থাৎ পরিমাণ একই হয়। আমরা জানি আবর্তন 2 প্রকার, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে অসরল। সরলের পরিমাণটা এক থাকে আর অসরলের পরিমাণটা হয়, আশ্রয় বাক্য হয় সার্বিক, সিদ্ধান্ত হয় বিশেষ। এখানে যদি এর থেকে আমি আইতে যাই, আমরা জানি আই বাক্যের দুটোই অব্যাপ্য, তখন এটাও অব্যাপ্য থাকে, এই অব্যাপ্যটাও অব্যাপ্য থাকে, তখন আমাদের কোনো প্রবলেম নেই। তাই এই বাক্যের অসরল আবর্তনটা হচ্ছে বৈধ, আর এটা হচ্ছে সরল আবর্তনজনিত অনুপপত্তি ম্যাক্সিমাম টাইম। এখন আমি আবার বলেছি কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ ব্যতিক্রম সাপেক্ষে এই বাক্যের সরল আবর্তন সম্ভব। ব্যতিক্রম সাপেক্ষ মানে হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় পদ যখন একই বিষয়কে নির্দেশ করে বা উদ্দেশ্য এবং বিধেয়ের ব্যক্তার্থটা সমান হয়। যেমন আমি যদি বলি বাংলাদেশের রাজধানী কি? বাংলাদেশের, যেমন একটা সেন্টেন্স লিখলাম, এখানে দেওয়া আছে, কত ক্লাসে দেখিয়েছি, প্রথম সূর্যোদয়ের দেশ হয় জাপান। আবার কি বলবো? জাপান কি প্রথম সূর্যোদয়ের দেশ। বা আমি যদি এখানে লিখি বাংলাদেশের রাজধানী হয় ঢাকা, ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। অর্থাৎ এখানে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ একই বিষয়কে নির্দেশ করছে, অর্থাৎ ব্যক্তার্থটা সমান। সেক্ষেত্রে এই বাক্যে সরল আবর্তন সম্ভব। উদাহরণগুলো বইতে দেওয়া আছে। যে কয়টার ব্যতিক্রম সাপেক্ষে উদাহরণ আছে তোমাদের বিষ্ণুপদ সরকারের বইতে, ওই কটা উদাহরণ তোমরা পড়ে ফেলবে। এই কটা উদাহরণই ম্যাক্সিমাম টাইম আসে। আর বোর্ডের কোশ্চেনগুলোতে তোমরা দেখবেই যে বোর্ডের কোশ্চেনগুলো যখন কমন দেখবে সেগুলো থেকে পড়ে ফেলবে যে কোনটা ব্যতিক্রম সাপেক্ষে। আচ্ছা, এখন একটু দেখে নেই ও বাক্যের। আমরা জানি ও বাক্যের আবর্তন হয় না। কেন ও বাক্যের আবর্তন হয় না? একই কথা, এ বাক্যের হচ্ছে বিধেয় পদ উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। এখন এই অব্যাপ্য পদটা এখানে বিধেয়তে চলে গেলে এটা ব্যাপ্য হয়ে যায়, সুতরাং ও বাক্যের আবর্তন সম্ভব নয়। এখন পরীক্ষার খাতায় যদি এরকম কোনো সেন্টেন্স দেয় কিছু এবং নয়, তুমি ধরে ফেলবে এটা ও বাক্য, এবং উদ্দেশ্যের জায়গা বিধেয়, বিধেয়ের জায়গা উদ্দেশ্য আসলে ও বাক্যের আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে। তখন তুমি বলবে ও বাক্যের আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে। এখানে সরল বা অসরল লেখার দরকার নেই, ঠিক আছে? কারণ ও বাক্যের তা আবর্তন হয়ই না। আর কেন হয় না ব্যাখ্যাটা আমি গত ক্লাসগুলোতে দেখিয়েছি। বইতে ওই যে কটা পেজের মধ্যে প্রত্যেকটা উদাহরণ যেন ঠোঁটের আগায় থাকে, এবং বোর্ডের কোশ্চেনগুলো দেখবে কোনগুলো বেশি বেশি আসে। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল যে ও বাক্যের আবর্তনজনিত এবং এ বাক্যের আবর্তনজনিত। আজকে আমি চলে যাব প্রতিবর্তনে, মানে অবরোহ অনুমানের যে অমাধ্যম অনুমানের দ্বিতীয় রূপটা। হ্যাঁ, তাহলে এখন চলে যাই প্রতিবর্তন।
হচ্ছে অমাধ্যম অনুমানের 10টা রূপের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় রূপ। আগে সংজ্ঞা পড়ার দরকার নেই, ঠিক আছে? ঠিক আবর্তনের মতো নিয়ম, আমি আগে নিয়মটা পড়িয়ে নিই তোমাদের। নিয়মটা পড়ার পরে যখন পারবে সঙ্গে এমনি তোমরা লিখতে পারবে। জাস্ট মনে রাখবে প্রতিবর্তন যেহেতু অমাধ্যম অনুমান, এখানে একটা আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত। আচ্ছা, প্রথমেই তোমাকে একটা সৃজনশীলে বলবে প্রতিবর্তনের ইংরেজি শব্দ কি। অবভার্সন, সেভার ভাঙিয়ে পড়ে ফেলবে, এগুলো আর বোঝাতে হবে না নিশ্চয়ই। এখন চলো নিয়মে 1 নাম্বার প্রথমেই বলছে, একটা কথা মনে রাখবো, আবর্তনের যেমন আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয়, সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত, প্রতিবর্তনের ঠিক আশ্রয় বাক্যকে বলা হয় প্রতিবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় প্রতিবর্তিত। তোমরা যখন প্রথমে মুখস্থ না হবে আশ্রয় বাক্য সিদ্ধান্ত করে পড়বে, কিন্তু খাতার সময় লেখার সময় অবশ্যই প্রতিবর্তন আসলে প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিত লিখবে। তাহলে প্রথমে লিখবে কি, উভয়ের প্রতিবর্তনীয়, আমি বললাম প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের উদ্দেশ্য পেজ নাম্বার বলে দিয়েছি 152 থেকে, হ্যাঁ 152 থেকে 154, 154 এই নিয়মগুলো 153 নাম্বার পেজে আছে। প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের উদ্দেশ্য এক হবে। প্রতিবর্তনীয় বিধেয়ের বিরুদ্ধ পদ হবে প্রতিবর্তিতে বিধপদ। অর্থাৎ আমি উদাহরণ দিলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। প্রতিবর্তনীয় যে পদটা বিধেয় হিসেবে থাকবে, যেমন ধরো প্রতিবর্তনীয় বিধেয় পদ আছে সব, আর প্রতিবর্তিতে সে পদটা হয়ে যাবে বিরুদ্ধ পদ। অর্থাৎ আমরা জানি একটা শব্দের আগে স্বরেও বা নয় লাগিয়ে দিলে সেটা বিরুদ্ধ পদ হয়ে যায়, তাহলে এটা সৎ হলে হবে কি অসৎ, ঠিক আছে? তাহলে প্রতিবর্তনীয় বিধেতে যে পদটা থাকবে তার বিরুদ্ধ পদটা হবে প্রতিবর্তিতে। 3rd নাম্বার হচ্ছে, আমি বারবার প্রতিবর্তনীয় আর প্রতিবর্তিত লিখলাম না, উভয় লিখে দিলাম। উভয়ের গুণ ভিন্ন হবে। অর্থাৎ প্রতিবর্তনীয় যদি সদর্থক হয় প্রতিবর্তিত হবে নঅর্থক, প্রতিবর্তনীয় যদি নঅর্থক হয় প্রতিবর্তিত হবে সদর্থক। প্রতিবর্তনীয় যদি অর্থাৎ এটা তোমরা নিজের আমার বিশ্বাস বুঝতে পারবে, দুটার গুণ ভিন্ন হবে। অর্থাৎ প্রতিবর্তনীয় তো প্রথমে থাকে, প্রতিবর্তনীয় সদর্থক হলে প্রতিবর্তিত নঅর্থক, প্রতিবর্তনীয় নঅর্থক হলে প্রতিবর্তিত সদর্থক। উভয়ের পরিমাণ এক হবে, উভয়ের পরিমাণ হবে একই রকম। বাকি অংশ আমি লিখলাম না, এটা তোমরা বুঝতে পারবে। অর্থাৎ প্রতিবর্তনীয় যদি সার্বিক হয়, আমরা জানি পরিমাণ হচ্ছে সার্বিক আর বিশেষ,
প্রতিবর্তনীয় যদি সার্বিক হয় প্রতিবর্তিতটা হবে সার্বিক, প্রতিবর্তনীয় যদি বিশেষ হয় প্রতিবর্তিতটা হবে বিশেষ। আচ্ছা, এখন আমি একটা উদাহরণ দিই তোমাদের। যেমন ধরো এটাই লিখলাম, ওই কথাটাই তো সবাই পারো, সব মানুষ হয় মননশীল। আমি এখানে ষষ্ঠ অধ্যায়টা মুছে দিচ্ছি। হ্যাঁ, অবরোহ অনুমান এটা মুছে দিই, এখানে লিখে দিই, আমি উপরে লিখে দিচ্ছি। আমি এখানে লিখে দিই ষষ্ঠ অধ্যায় প্রতিবর্তন। আচ্ছা, যেমন ধরো আমরা জানি এই বাক্য হচ্ছে সব মানুষ হয় মরণশীল। এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে প্রতিবর্তনীয়। আচ্ছা, এখন ধরো তুমি কিছু পারো না, তুমি শুধু প্রতিবর্তনের নিয়ম মুখস্থ করেছো, নিয়মগুলো মুখস্থ করেছো। আমি তোমাদের শিখিয়ে দিয়েছি প্রতিবর্তনীয় উদ্দেশ্য প্রতিবর্তিতের উদ্দেশ্য হবে। জাস্ট তুমি উদ্দেশ্যটা লিখে দাও এখানে, এখানে লিখলে মানুষ। আমি তোমাদের শিখিয়েছি যদি প্রতিবর্তনীয় যদি সদর্থক হয় প্রতিবর্তিত হবে নর্থক। দেখো এখানে আছে সদর্থক, তাহলে এখানে হবে নর্থক, এটা নর্থক হয়। আমি তোমাদের শিখিয়েছি এটার উদ্দেশ্য পদ হবে বিধেয়ের বিরুদ্ধ পদ, অর্থাৎ এখানে মরণশীল আছে, তুমি এখানে অমরণশীল লিখবে। অমরণশীল কথাটা শুনতে কেমন দেখা যায়, তো আমরা অমর লিখলাম, বা কেউ যদি এখন বুঝতে না পারো অমরণশীল লেখো। ধরো এটা কি? এটা প্রতিবর্তিত, প্রতিবর্তিত। আচ্ছা, এখানে আমি তোমাদের শিখেছি পরিমাণ এক হবে, অর্থাৎ এখানে সব হলে এখানেও সব হবে। এখন আমরা জানি হয়ের সাথে সব হয়, তো নয়ের সাথে সব হয় না। নয়ের সাথে কি হয়? নয়ের সাথে হয় কোনো। এখন তোমরা এটাও শিখেছ যে তৃতীয় অধ্যায়ে কোনো আর নয় হলে কি বাক্য হয়, মনে আছে? ই বাক্য হয়। এটাও সার্বিক, এটাও সার্বিক, এটা শুধু সার্বিক সদর্থ, এটা সার্বিক নর্থ। ঠিক আছে, তাহলে যে তোমরা শিখে গেলে, যদি এই নিয়মটা পারো তাহলে তোমরা ইজিলি লিখতে পারবে এ বাক্যে প্রতিবর্তন হয় ই বাক্য। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে তোমরা যখন এটা পড়বে এই চারটা নিয়ম খাতায় লিখবে, লিখে এবং অঙ্কের মতো করে পড়বে যে উদ্দেশ্যের জায়গায় উদ্দেশ্য, ঠিক আছে, গুণের পরিবর্তন 3 নম্বরে দেখো উদ্দেশ্য এক হবে, আর গুণের পরিবর্তন হয়েছে, বিধেয়ের জায়গায় বিধেয়ের বিরুদ্ধ পদ, অর্থাৎ এখানে মরণশীল ছিল, আমি এখানে লিখেছি অমরণশীল। অমরণশীল কথাটা ভালো দেখা যায় না, লিখবে অমর। আচ্ছা, এখন যে কথাটা তোমরা মনে রাখবে, গুণ তো পরিবর্তন করলে পরিমাণ এক। এখন তোমরা খেয়াল করবে, তুমি যদি এখানে সব লেখো, সব লিখলে কিন্তু এটা মনে রেখো, এটা কিন্তু পুরা, আবারও বলছি, একেবারে গণিতের মতো একটা ওয়ার্ড তোমার ভুল হবে, সাথে সাথে এটা কি 0 হয়ে যাবে। আর যদি টু দ্য পয়েন্টে ঠিক করে লিখতে পারো, ফুল মার্কস। এখন তুমি এখানে সব লিখলে, যে মিস তো বলেছে পরিমাণ এক, কিন্তু এখানে তুমি 9 দিয়েছো, কারণ আমি কিছু বলি নাই, নিয়মই বলে দিয়েছে এটা পরিবর্তন হবে। 9-এর সাথে তোমরা জানো সব হয় না, 9-এর সাথে হয় কোনো। আর কোনো 9 হলে কি বাক্য হয়ে যায়? ই বাক্য। তাহলে তোমাদেরকে যদি বলে সৃজনশীলে এমসিকিউতে করে কোশ্চেন, এই বাক্যের প্রতিবর্তন কি হবে, তুমি যদি এটা করতে পারো তাহলে এমনি তুমি বুঝে যাবে এই বাক্যের প্রতিবর্তন হবে ই। এখন আমি আরেকটা ই করে দেখাচ্ছি, আর আমার মনে হয় ব্যাখ্যা তোমাদের লিখে কোনো দরকার নেই, এই নিয়মগুলোই হচ্ছে একটা ব্যাখ্যা। যদি তোমাকে পরীক্ষার খাতায় ঠিক আগেরটার মতোই আসবে, এ ই আই ও বাক্যের প্রতিবর্তন দেখাও, তখন তুমি কি বলবে? উল্লেখিত এ বাক্য হচ্ছে সব মানুষ হয় মরণশীল। প্রতিবর্তনের নিয়ম অনুযায়ী প্রতিবর্তনের উদ্দেশ্যপদ প্রতিবর্তিতের উদ্দেশ্যপদ হবে, উভয়ের গুণ ভিন্ন হবে, অর্থাৎ এ বাক্য যেহেতু সদর্থক,
প্রতিবর্তিত হবে ন অর্থ। ধরো তুমি প্রথমে ই জানো না, এই জন্য লিখলে প্রতিবর্তিত হবে ন অর্থ। বিধেয়ের বিরুদ্ধ পদ হবে, এখানে এ বাক্যে আছে মরণশীল, বিরুদ্ধ পদ হবে অমর বা অমরণশীল। এখন যেহেতু নয় আছে, পরিমাণ এক হবে, যেহেতু এটা সার্বিক, এটাকেও হতে হবে প্রতিবর্ত হতে হবে সার্বিক। যেহেতু নয় আছে, এখানে বসবে কোনো, অর্থাৎ এ বাক্যের প্রতিবর্তিত হবে ই বাক্য, কেননা উভয় সার্বিক এবং প্রতিবর্তনে এবং এই এ বাক্য পরিপূর্ণ প্রতিবর্তনের নিয়ম পালন করা হয়েছে, এখানে কোনো অনুপপত্তি ঘটেনি, সুতরাং এই বাক্যের প্রতিবর্তন হচ্ছে এই বাক্য। এখানে দেখেছো কোনো নিয়ম লঙ্ঘিত হয়েছে? কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি, প্রতিবর্তনের যে নিয়ম দিয়েছে সবই ঠিক আছে। তাহলে যখনই এগুলো পড়বে, নিয়মটা যেন তোমাদের হাতের কাছে থাকে, এইভাবে করতে করতে তোমার নিয়মটা মুখস্থ হয়ে যাবে। ধরো তোমার নিয়মও মুখস্থ হলো না, এগুলো যখন করবে দেখে দেখে নিয়ম মুখস্থ হয়ে যাবে। এখন ধরো আমি একটা ই বাক্য করছি, এখন আমাকে নিয়মটা মুছতে হবে। তোমরা যদি বোর্ডের লেখা বুঝতে না পারো, আমি বারবার বলছি পেজ নাম্বার দিয়ে দিয়েছি, হ্যাঁ পেজ নাম্বার দিয়ে দিয়েছি, এবং তোমরা জানো তোমাদের সাথে আমার কি মেসেঞ্জারে অ্যাড আছে, সবার মেসেঞ্জারে আছো তোমরা ম্যাক্সিমাম, সুতরাং আমাকে লিখে জানাবে যে কোন জায়গাটা বুঝতে পারো না, তাহলে আমি বুঝবো যে ক্লাসগুলো করছো তোমরা। ই বাক্য, একটা ই বাক্য এখানে দেয়াই আছে, লিখলাম, আমি ব্যাখ্যা লিখলাম না, ব্যাখ্যা তোমরা পারবে। কোনো মানুষ নয় নিখুঁত, আচ্ছা ধরো তুমি কিছু জানো না, মানুষের জায়গায় মানুষ লিখলে তুমি এইটা জানো যে প্রতিবর্তনে উদ্দেশ্যের জায়গায় উদ্দেশ্য হয়, গুণের পরিবর্তন হয়, নয় আছে কি লিখব হয়। নিখুঁত আছে, এখন একে বিরুদ্ধ পদ বানাও, অনিখুঁত, অনিখুঁত, কারণ এটা তো নয় নিখুঁত হয় না, অনিখুঁত, এটা হচ্ছে প্রতিবর্তিত। এখন হয় আছে, আমরা জানি কোনো হচ্ছে সার্বিক, এখানেও সার্বিক হতে হবে, কিছু তো বিশেষ বাক্যই আছে আমাদের চারটা, এ ই আই ও, তাই তো। এখন হয় আছে, সার্বিক লিখতে হলে আমাদের কি লিখতে হবে? সব। আমাকে যখন সব আর হয় হচ্ছে, তাহলে ইজিলি আমরা বলতে পারি এটা কি বাক্য, এটা হচ্ছে এ বাক্য। তাহলে ই বাক্যের এমসিকিউতে যদি জিজ্ঞেস করে ই বাক্যের প্রতিবর্তন কি, তুমি তো শিখেই গেলে ই বাক্যের প্রতিবর্তন হচ্ছে এ, ঠিক আছে। আর ব্যাখ্যাটা কি হবে? ওই একইভাবে তুমি যেভাবে করেছো সেভাবে লিখবে, প্রতিবর্তনীয় উদ্দেশ্যপদ, প্রতিবর্তের বিধেয়, প্রতিবর্তনীয় গুণের পরিবর্তন হয়েছে, ই বাক্যে ছিল নয়, এখানে প্রতিবর্তিত হবে হয়। এখানে নিখুঁত আছে, নিখুঁত আছে আমরা জানি উদ্দেশ্য বিধেয়ের জায়গায় বিধেয়ের বিরুদ্ধ পদ বসে, এখানে হবে অনিখুঁত। এখন এটা আছে কোনো নয়, এবং যেহেতু এটা হয় সেখানে হবে সব, তাহলে এখানে হচ্ছে যেহেতু সব হয় এটা হবে এ বাক্য, তাহলে ই বাক্যের প্রতিবর্তন হবে এ বাক্য। তারপর তোমাকে একটা ছকও করে দিব লাস্টে। আচ্ছা এখন দেখে আই বাক্য, একটা আই বাক্য লিখো, কিছু মানুষ নয়, লিখলাম কিছু মানুষ নয় সব, আমি বারবার প্রতিবর্তনীয় লিখলাম না, তোমরা তো লিখে দিলাম। এখানে আছে মানুষের জায়গায় মানুষ লাগবো, নয় আছে এখানে হবে হয়, এখানে আছে সব, বিরুদ্ধ পদ বানাও অসব, প্রতিবর্তিত। এখন দেখো তোমাকে বলেছে কি করতে, বিশেষ, পরিমাণ এক হবে, এখানে তুমি কিছু লিখে দাও, কারণ কিছু আছে আমাকে কিছু লিখতে হবে, কিন্তু এখানে যদি চট করে তুমি আই লেখো তুমি কিন্তু জিরো পাবে, কেননা এটা তুমি দেখতে পারো এটাও কিছু এটাও কিছু, সব একই কথা, কিন্তু এখানে খেয়াল করো গুণ, এটা নয় ছিল এটা হয়, কিছু হয় দিয়ে কি বাক্য হয়,
ওফো, আমি আই বাক্য লিখেছি এখানে, দাঁড়াও, আমি আই বাক্য লিখেছি, এটা আমি মিস্টেক করেছি। আই বাক্য হয় হয়, এখন তোমাকে এটা গুণের পরিবর্তন করতে হলে এটা হবে নয়। তাহলে তোমরা জানো কিছু নয় কি বাক্য, কিছু নয় হচ্ছে ও বাক্য। আমরা জানি কিছু মানুষ হয় সৎ, হয় দিয়ে কিছু আর হয় দিয়ে হয় আই বাক্য। এখন এটাকে যদি আমি আবর্তন করি, কি হচ্ছে তোমরা মিলিয়ে নিও, উদ্দেশ্যের জায়গায় উদ্দেশ্য, গুণের পরিবর্তন, সতের জায়গায় অসৎ, তাহলে আমার কিছু লিখতে হচ্ছে, কিছু নয় হচ্ছে ও বাক্য, তাহলে আই বাক্যের প্রতিবর্তন হবে ও বাক্য। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত পড়া আজকে। লাস্ট ক্লাসে আমি ওটা দেখিয়ে দেবো, তোমরা এইটুকু পারলেই নিজে আমার বিশ্বাস ওটা করতে পারবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে সবাই।